এবারের আলোচনায় শেষ সুযোগ, ইরানকে ট্রাম্পের হুমকি, মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরানের পাল্টা হুঙ্কার, যুদ্ধেই কি সমাধান? হুঙ্কার আমলে না নিলে ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আমেরিকা, যে ভুল এড়িয়ে এখনো তুলনামূলক নিরাপদে আছেন ট্রাম্প? সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও মোস্তফা খামেনির খোঁজ পাচ্ছে না আমেরিকা ও ইসরায়েল, কোন কৌশলে ধরাছোঁয়ার বাইরে ইরানের সর্বোচ্চ নেতা? ব্যাপক রক্তপাত আর সহিংসতায় উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর, নির্বাচনী সংঘর্ষের পেছনে ভারতকে কেন দায়ী করা হলো? এবার ইরানকে শেষ সুযোগ দেওয়ার হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ার করে বলেছেন, চলমান আলোচনায় সমঝোতা না হলে আর সুযোগ পাবে না তেহরান। এই হুঙ্কার আমলে নেওয়া তো দূরের কথা, বরং ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হামলা আর ক্ষয়ক্ষতির জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে তেহরান। আর মার্কিন প্রেসিডেন্টের কথিত শান্তি আলোচনার সত্যতাকে আবারও প্রশ্নের মুখে ফেলার মতো প্রতিক্রিয়া দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে কি আবার যুদ্ধে ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে? কি বলছেন দুই পক্ষের মধ্যস্থতাকারী আরব নেতারা? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। অস্ত্রের লড়াইয়ে ইরানের কাছে বারবার নাস্তানাবুদ অবস্থা আড়াল করতে হঠাৎ করেই যুদ্ধ থামিয়ে আলোচনায় সমাধানের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আগাগোড়া অসত্য তথ্যে ভরা কথিত আলোচনার দাবি বেশিক্ষণ ধোপে টেকে না। যেন প্রতিবারই প্রেসিডেন্ট ট্রাম্পের বায়বীয় দাবির মুখে সপাটে চড় বসাচ্ছে ইরান। কোনো রাগঢাক না রেখে প্রায় প্রতিদিনই বিভিন্ন সুযোগে তেহরান জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা চলছে না, যা গত ৩ মাস ধরে ইরান আমেরিকা সমঝোতা খেলার পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত যার ফলাফল শূন্য। দড়ি টানাটানি চলছে যুদ্ধ আর শান্তির মধ্যে। সবশেষ গত রবিবার আবারও ইরানে পরিকল্পিত হামলা স্থগিতের ঘোষণা দিয়ে আলোচনা শুরুর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর 2 দিন ধরে ইরানকে বাগে আনতে ব্যর্থ হয়ে আবার শুরু করেছেন হুমকি ধামকি। চরম সতর্কবার্তা দিয়ে বলেছেন, সমঝোতা করতে ইরানের কাছে এবারের আলোচনাই শেষ সুযোগ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্যান্যদের সমর্থনে ইরানের সাথে আলোচনা চলছে। আলোচনায় অংশ নেয়া দেশগুলো ছাড়াও বিভিন্ন দেশের নেতারা ইরানকে শেষ সুযোগ দিতে আমাকে অনুরোধ জানিয়েছে। আমি এতে রাজি হয়েছি। তবে শেষ পর্যন্ত চুক্তি না হলে ইরান শিরচ্ছেদের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। সমঝোতা আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির পক্ষে সাফাই দিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। আমরা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছি। আলোচনার বর্তমান পরিস্থিতি বলতে গেলে এখন দুই পক্ষকেই আলোচনায় ফেরানোর চেষ্টা করছি। মধ্যস্থতাকারী হিসেবে কাতার, পাকিস্তান আর ওমান একসাথে কাজ করছে। আমরা দুই পক্ষের বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছি। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করেছে খামেনির দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবারও জানিয়েছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের লক্ষ্যে একটি অস্থায়ী পথ নিয়ে ওমানের সাথে আলোচনা চলছে। হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবৈধ নৌ অবরোধ তুলে না নিলে মার্কিন জাহাজ ও সেনাবাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়া গ্রহণ করে পূর্ব ঘোষিত ইউক্রেনের 3টি অবস্থানে হামলার পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে বলে আশ্বস্ত করেছে তেহরান। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলার জবাবে এই হুমকি দিয়েছিল ইরান, যার মধ্য দিয়ে যুদ্ধের 5 মাস পরও সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিয়েছিল তেহরান। ঘোলাটে এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় না তেহরান, তবে দেশের সীমান্ত রক্ষায় ইরানিরা এক চুল পরিমাণ ছাড় দেবে না বলেও সতর্ক করেছেন তিনি। আপাতত ইরান আমেরিকার মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকলেও কিছুতেই থামছে না সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত। মঙ্গলবার ইয়েমেন থেকে সৌদির দক্ষিণ নাজরান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সাদা ও হাজ্জা প্রদেশের ওপর দিয়ে সৌদি ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার জবাব এটি।
ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অবস্থান জানতে মরিয়া হয়ে মাঠে নেমেছে মার্কিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক সাইবার প্রযুক্তির সাহায্যও তার কোনো কুলকিনারা মিলছে না। তারপরও কেন খুঁজে পাচ্ছে না মুস্তফা খামেনিকে? কোন কৌশলে এখনও বেঁচে আছেন তিনি? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর সামনে এখন এক অভূতপূর্ব ধাঁধা ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। স্যাটেলাইট, সাইবার নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক সব প্রযুক্তি হার মানছে তাকে খুঁজে বের করতে গিয়ে। 5 মাস হয়ে গেল তিনি জনসমক্ষে নেই, এমনকি ডিজিটাল কোনো মাধ্যমেও নেই তার উপস্থিতি। তাকে খুঁজে বের করার গোপন অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বর্তমানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সিআইএর মূল তৎপরতাই এটি। কিন্তু হন্যে হয়ে সব চষে ফিরলেও কোনো লাভ হচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর না করে তিনি ফিরে গেছেন বহু পুরনো যোগাযোগ পদ্ধতিতে। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ইন্টারনেট ভিত্তিক কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার না করায় সিআইএ ও মোসাদ তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছে না। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 5 মাস ধরে মোস্তফার কোনো নির্ভরযোগ্য ডিজিটাল ট্রেস পাওয়া যায়নি। বার্তা আদান প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে বিশ্বস্ত কুরিয়ারদের একটি বহুস্তর বিশিষ্ট নেটওয়ার্ক। একজন কুরিয়ার কেবল নির্দিষ্ট ব্যক্তির কাছে একটি বার্তা পৌঁছে দেয়। পুরো যোগাযোগ ব্যবস্থার চিত্র সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। ফলে একজনকে শনাক্ত করা সম্ভব হলেও পুরো শৃঙ্খল খুঁজে পাওয়া কঠিন। এ কারণেই গোয়েন্দা সংস্থাগুলো এখন প্রযুক্তি নির্ভর নজরদারির চেয়ে মানব সূত্রভিত্তিক তথ্য সংগ্রহকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইরানের ভেতরে থাকা গুপ্তচর, গোপন যোগাযোগ এবং ক্ষমতা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। মোস্তফার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার সবচেয়ে কার্যকর পথ এখন এমন কাউকে খুঁজে বের করা যার সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। মোস্তফার পিতা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করতে সাইবার গোয়েন্দা সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তেহরানের ট্রাফিক ক্যামেরা, খামেনির নিরাপত্তা বহরের চলাচল এবং বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেই তার গতিবিধি সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু মোস্তফার ক্ষেত্রে সে কৌশল অকার্যকর হয়ে পড়েছে। এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি ঘিরে নানান জল্পনাও ছড়িয়ে পড়ছে। কেউ মনে করছেন তিনি গুরুতর আহত অবস্থায় রাজধানী তেহরানের ভূগর্ভস্থ কোনো নিরাপদ বাংকারে অথবা কোম শহরের আশপাশের সুরক্ষিত স্থাপনায় অবস্থান করছেন। আবার কিছু গোয়েন্দা বিশ্লেষক প্রশ্ন তুলছেন, তিনি আদৌ জনসমক্ষে আসার মতো অবস্থায় আছেন কিনা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বডি ডাবল ব্যবহারের সম্ভাবনাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। মোসাদের সাবেক কয়েক কর্মকর্তা মনে করেন, আধুনিক প্রযুক্তি দিয়ে সব রহস্যের সমাধান সম্ভব নয়। গাজায় জিম্মিদের অবস্থান শনাক্ত করার ক্ষেত্রেও অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা প্রত্যাশিত ফল দেয়নি। একই ঘটনা এখন দেখা যাচ্ছে মোস্তফা খামেনিকে ঘিরেও। তাই এখন মূল চাবিকাঠি হয়ে উঠেছে মানুষের সংগৃহীত তথ্য বা হিউম্যান ইন্টেলিজেন্স। সহজ কথায় গুপ্তচর মাঠে নামানো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে নেই। ইসরায়েলিদের বুকে কাঁপন ধরিয়ে দেয়া এমন আতঙ্কজনক খবর দিয়ে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় এক জেনারেল। যদিও এটি ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনে পাঠানো গোপন এক বার্তা। এটি ফাঁস হয়ে পড়ায় তোলপাড় চলছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র সরকারের অন্দরমহলে। যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের সুরক্ষা এভাবে হুমকিতে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পরিবর্তনের দিকে ইঙ্গিত করেছেন অনেক বিশ্লেষক। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যে অস্ত্রের ঝনঝনানিতে বিশ্বজুড়ে একচ্ছত্র দাপট দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র, আজ সেই মহাশক্তিধরের ভাণ্ডারেই টান পড়েছে। বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারই এখন ফুরিয়ে যাওয়ার শঙ্কায়। ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো এক গোপন বার্তা ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব জাহাজে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু ইরানে অবরোধ জারির কারণে মার্কিন সামরিক সম্পদ এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকুইচ সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ছড়িয়ে পড়েছে। এতে ইসরায়েলকে প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে। অস্ত্র সংকটের কারণে ইউরোপে অবস্থানরত মার্কিন বাহিনীকে ইসরায়েলের পরিবর্তে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে জানিয়েছেন গ্রিনকুইচ। সামরিক সরঞ্জামের জৌলুস দেখানো মার্কিন বাহিনী কেন এমন অস্ত্র সংকটে, তারই বিশ্লেষণ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। 31 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে আসার পেছনে একাধিক কারণ উল্লেখ করে সংস্থাটি, যেখানে ইরান যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পরিবর্তনকেও দায়ী করা হয়। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সামরিক কৌশল বদলে যায়। সোভিয়েত ইউনিয়নের মতো বিশাল শক্তির বিরুদ্ধে লড়ার প্রস্তুতি ছেড়ে ছোট আঞ্চলিক শত্রু মোকাবেলা করার দিকে মনোযোগ দেয় যুক্তরাষ্ট্র। ফলে দীর্ঘমেয়াদে বিপুল অস্ত্র বানিয়ে রাখার কৌশল থেকে সরে আসে তারা। 1993 সালে মার্কিন প্রতিরক্ষা বাজেট কমাতে 51টি বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান কমিয়ে মাত্র 5টিতে নিয়ে আসা হয়। ফলে হঠাৎ করে যুদ্ধের প্রয়োজনে উৎপাদন বাড়িয়ে দেওয়ার কোনো অতিরিক্ত সুযোগ তাদের কারখানায় রাখা হয়নি। মার্কিন সামরিক বাজেটে এখন ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের চেয়ে বড় বড় প্ল্যাটফর্ম যেমন যুদ্ধবিমান, রণতরী ও ট্যাঙ্কের গুরুত্ব বেশি দেওয়া হয়, কেননা এসব শত্রু দমনে প্রদর্শনমুখী ভূমিকা রাখে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র তৈরি করে কোনো বাংকারে ফেলে রাখতে হয়, তাই বাজেটের সময় বারবার মিসাইল বা গোলাবারুদের বরাদ্দ কমানো হয়েছে। চলমান পরিস্থিতির জন্য মার্কিন বাহিনীর কিছু অস্ত্র অবশিষ্ট আছে, তবে তা পর্যাপ্ত নয়। ফলে অস্ত্রের উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো বড় পরাশক্তির সাথে সংঘাত বাঁধলে যুক্তরাষ্ট্র চরম সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ব্যাপক সহিংসতা আর রক্তপাতের জন্য ভারতের উগ্রপন্থীদের ইন্ধনকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন। ব্যাপক সহিংসতা, ব্যালট ছিনতাই আর ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে রবিবার শেষ হয় আজাদ কাশ্মীরের দ্বিতীয় পর্বের নির্বাচন। এই নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। একদিকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও অবহেলার অভিযোগ, অন্যদিকে সহিংসতায় ভারতীয় উগ্রপন্থীদের ইন্ধন থাকার দাবি, সব মিলিয়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্যাপক সহিংসতা আর রক্তপাতের মধ্যেই শেষ হল পাকিস্তান শাসিত কাশ্মীরের দ্বিতীয় পর্বের নির্বাচন। 2রা আগস্ট মুজাফফরাবাদ ও শরণার্থী আসনের ভোটাভুটিকে ঘিরে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে নির্বাচনী সহিংসতার পেছনে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীরও হাত থাকতে পারে। এই আঞ্চলিক নির্বাচনে 21টি আসনে মোট 12 লাখেরও বেশি ভোটার অংশ নিয়েছেন। প্রায় 1,500 কেন্দ্রের মধ্যে 1/3 বেশি ভোট কেন্দ্র ছিল চরম ঝুঁকিপূর্ণ। ভোটের দিন ব্যালট পেপার ছিনতাই ও তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন মোটেও সম্ভব না। মুজাফফরাবাদ ও আজাদ কাশ্মীরের অবস্থা এমন নয় যেখানে নির্বাচন হতে পারে। ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমার মনে হয় না যে নির্বাচন হওয়া উচিত। নিজের প্রতিনিধি বেছে নেওয়ার মাধ্যমে আপনি আপনার আগামী 5 বছর শাসকদের হাতে তুলে দিচ্ছেন। তাই অন্ততপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে 2026 সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন রাজনৈতিক সংকট, তীব্র বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পুরো আজাদ কাশ্মীর অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। 2023 সালে আত্মপ্রকাশ করা জয়েন্ট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি প্রতিবাদী সংগঠন বিদ্যুতের উচ্চ মূল্য সহ নানা ক্ষোভকে নির্বাচনী সংস্কারের দাবিতে রূপ দিয়েছে। নির্বাচন ঘিরে কঠোর পদক্ষেপের পক্ষে যুক্তি হিসাবে প্রশাসনের দাবি,
দাবি আন্দোলনকারীদের পেছনে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে। নিষিদ্ধ অ্যাকশন কমিটির নেতৃত্বে গত 2 মাস ধরে এই আন্দোলন চলছিল। আমার মনে হয় মানুষ যে ভোট বয়কট করছে তার প্রধান কারণই হলো এই অ্যাকশন কমিটি। কারণ অ্যাকশন কমিটির ওপর যে নিপীড়ন ও অত্যাচার চালানো হয়েছে তার জন্য সাধারণ মানুষের মনে তাদের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। আজাদ কাশ্মীরের রাজনৈতিক স্বায়ত্তশাসন ও স্থানীয় প্রশাসনের উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ বহুদিনের পুরনো। এই অঞ্চলের স্বায়ত্তশাসনের সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক অবহেলার অভিযোগ তুলে আসছেন। জালিয়াতির বড় অভিযোগ তুলে এবারের নির্বাচনী প্রক্রিয়া বয়কট করেছে মূলধারার বিরোধী দলগুলো। এমন থমথমে পরিবেশের মধ্যেই আগামী 10ই আগস্ট পুঞ্চ বিভাগে হতে যাচ্ছে নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপ।